আমার গল্পপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তোমাদের মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার মায়ের শরীর খুব খারাপ ছিল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার চিকিৎসা করানোর টাকা আমার কাছে ছিল না। ডাক্তার বলল, মায়ের চিকিৎসা করাতে হলে আমার অফিসে চলে এসো। মায়ের চিকিৎসার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু যেই ডাক্তারবাবু আমায় মায়ের চিকিৎসা শুরু করলেন, অমনি ওনার হুঁশ গেল। উনি তো আমার নাম রেশমা। আমার বয়স 24 বছর। যখন আমার মায়ের শরীর খারাপ হয়, তখন আমি তাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু কোনো লাভ হয় না। দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তাররা মায়ের রোগটাকে অপ্রতিকার্য ঘোষণা করেছিল, কিন্তু মা ছাড়া আমার আর কেউ ছিল না। আমি মায়ের এই অবস্থা দেখে খুব কাঁদতাম। আমি মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার কোনো ভাই বোন ছিল না যে আমাকে সাহায্য করবে। মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছিলাম। এখন আমার হাতে বেশি টাকা নেই। মায়ের অসুস্থতার খবর পেয়ে একদিন কাকা আমাদের বাড়িতে এসে বলে, তোমাদের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, আর তোমরা আমাকে একবার খবর দাওনি। একবার যদি আমাকে ফোন করতে, তাহলে আমি চলে আসতাম। আমি কাকে কি আর বলবো, অনেকবার আমি কাকার বাড়িতে ফোন করেছিলাম আমাদের অবস্থার কথা বলার জন্য, কিন্তু কাকিমা প্রত্যেকবার আমাকে অপমান করে ফোন কেটে দিয়েছিল। কাকি বুঝতে পেরেছিল যে আমি তার স্বামী আর ছেলের কষ্ট করে রোজগার করা টাকা খরচা করতে চাই। কাকা মায়ের সাথে অনেক কথা বলল, আর মা চুপ করে শুনল। মায়ের সাথে কথা শেষ হওয়ার পর কাকা আমাকে বলল, রেশমা, তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে। আমার একেবারেই ইচ্ছে ছিল না কাকার বাড়িতে যাওয়ার। কাকার ছেলেকে আমার পছন্দ নয়, কিন্তু কাকা বলল, যতদিন না আমার মা পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন আমরা তাদের বাড়িতেই থাকব। আর কাকার বাড়িতে থাকা মানে রোজ কাকিমার কথা শোনা। কাকিমা এমনিতেই আমার সুন্দর দেখতে হওয়া নিয়ে হিংসে করত। সে বলতো আমি সব ছেলেকে আমার রূপের জালে ফাঁসাই, কিন্তু কাকা জোর করলো, তাই আমাকে বাধ্য হয়ে জিনিসপত্র গোছাতে হলো। কাকা আমাদের তার বাড়িতে নিয়ে গেল। কাকি তো এই খবরটা পেয়ে গোটা বাড়ি মাথায় তুলে বলতে লাগলো, এমনিতেই এত খরচা, তার উপর আরো দুজন মানুষকে বাড়িতে নিয়ে ঈদের খাওয়া পড়ার খরচা কে দেবে? তখন কাকা গিয়ে কাকি কানে কিছু একটা বলল, আর কাকি চুপ করে গেল। কাকি আমাকে বলল, যাও, এসব তোমার মাকে নিয়ে ঘরে যাও। আমি যেতে যেতে ভাবতে লাগলাম যে কাকা কি এমন বলল কাকিকে যে কাকে রকম বদলে গেল। কিন্তু কিছুক্ষণ পর আমি ব্যাপারটা ভুলে গেলাম আর মাকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম। আমি ভাবলাম যে আমি যদি শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নিয়ে, তাহলে আমায় চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো। কিন্তু আমার চিন্তা ছিল যে কাকা যদি আমাকে চাকরি করতে না দেয়। পরের দিন সকালে উঠে আমি প্রথমে রান্নাঘরে গেলাম কিছু খাবারের বন্দোবস্ত করতে। তখন কাকি রান্নাঘরে এসে আমাকে বলল, দেখো, এসব এখন তোমাকে আর তোমার মা কি এই বাড়িতেই থাকতে হবে? তুমি তো জানো জিনিসপত্রের দাম কিরকম বেড়েছে। তুমি এক কাজ করো, শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নাও, তাহলে কিছু না হোক মায়ের ওষুধের খরচাটাও তো তুমি দিতে পারবে। বাকি ব্যবস্থা আমি আর তোমার কাকা করে নেব, সেই নিয়ে তোমার ভাবতে হবে না। আমি কাকির এই রূপটা কোনোদিন দেখিনি। তার ব্যবহার একদম বদলে গিয়েছিল। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল, আর আমার মায়ের খুব ভালোভাবে খেয়াল রাখছিল। আমি দেখে অবাক হলাম যে এক রাতের মধ্যে কাকির এতটা কি করে বদলে গেল। কাকা কি এমন বলল কাকিকে সে নিজেকে বদলাতে বাধ্য হলো? সে যাই হোক, আমি তো এই বিষয়ে খুশি ছিলাম যে আমি এখন চাকরি করতে পারবো, কেউ আমাকে বাধা দেবে না। আমি ঘরে এসে মাকে বললাম যে আমি চাকরি করতে চাই, কারণ আমি জানি মায়ের এটা জানা দরকার যে তার মেয়ে সারাদিন কোথায় থাকবে। মা আমাকে চাকরি করতে বারণ করলো না। মা ও বুঝতে পেরেছিল যে এখন আমার কাকার বাড়িতে আমরা আছি, তাই নিজেদের খরচাটা যতটা সম্ভব নিজেদের কি চালাতে হবে। শহরে একটা বন্ধু ছিল আমার, তার নাম শীতল। আমি তাকে ফোন করে সব কথা বললাম। সে বলল, রেশমা, তুমি আমাকে 2 দিন সময় দাও। আমি চেষ্টা করছি আমার অফিসে তোমাকে একটা কাজ জোগাড় করে দিতে। যদি তোমার এখানে কাজটা হয়ে যায়, তাহলে খুব ভালো হবে। আমরা 2 বন্ধু একসাথে কাজ করতে পারব। কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি প্রথমবার শহরে কাজ করতে যাব। কিন্তু আমার ভয় লাগছিল এই ভেবে যে শহরের পরিবেশটা কেমন হবে, আমি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবো কিনা। এভাবে ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল। 2 দিন পর শীতল আমার বাড়িতে চলে এলো। এসে বলল, এই শোন, তোমার ভাগ্যটা খুব ভালো, কার আমি অফিসে তোমার কথা বলতেই ওরা তোমাকে নিতে রাজি হয়ে গেল। ওদের একটা কর্মী দরকার ছিল, আর আমি জানি তুমি কাজটা ভালোভাবে করতে পারবে।
ওরা এটাও বলেছে যে তোমার ভালো পারিশ্রমিক দেওয়া হবে। শীতলের কথা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার চিন্তা হয় যে অফিসের মালিক কেমন হবে। পরের দিন সকালে আমি পুজো করে শীতলের সাথে অফিসে এলাম। এসে আমি জানতে পারলাম যে মালিক আমাকে কাজে রেখেছেন। তিনি কোনো কাজে কিছু দিনের জন্য শহরের বাইরে গেছেন। এটা একটা সার্জিক্যাল কোম্পানি ছিল যেখানে চিকিৎসা সরঞ্জাম তৈরি হতো। প্রথম কদিন আমাকে শীতলের সাথে রাখা হয় যাতে আমি ভালো করে কাজ শিখতে পারি। প্রথম কদিন আমার অফিসে আসতে অস্বস্তি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আমি এখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। আমি শীতলের সাথে অফিসে আসতাম, আর ছুটি হলে তার সাথে বাড়ি ফিরতাম। 100 দিন হয়ে গেল আমি এখানে কাজ করছি, কিন্তু এখনো আমি আমার মালিককে দেখতে পাই না। আমি এখনো জানি না তিনি কি আর তিনি কেমন। আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, যিনি আমাকে কোনো ইন্টারভিউ না নিয়ে চাকরিটা দিয়ে দেন। আমার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়, আমি কেবল 8 পাস করেছিলাম। বাবা মারা যাওয়ার পর আমার আর পড়াশোনা করা হয়নি। একদিন মায়ের শরীরটা খুব বেশি খারাপ হয়েছিল। আমি সেই সময় অফিসে ছিলাম। কাকি আমাকে ফোন করে বলে, তোমার মায়ের শরীরটা খুব খারাপ, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। কাকির গলাটা খুব চিন্তিত সময়। আমি সঙ্গে সঙ্গে শীতলকে বলে বাড়ি চলে এলাম। এসে দেখি মা খুব অসুস্থ। আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তিনি 7 দিনের ওষুধ দিয়ে দিলেন। বলল, তুমি ওনাকে দিল্লিতে নিয়ে যাও। তখন আমার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু তাও আমি মাকে নিয়ে দিল্লিতে চলে এলাম। আমি চাই না টাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাক। দিল্লিতে নিয়ে এসে আমি মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ওখানে ডাক্তার আমাকে ধৈর্য ধরতে বলে তারা তাদের দিক থেকে পুরো চেষ্টা করছে। আমার কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল মা যে কোনো সময় আমায় ছেড়ে চলে যেতে পারে। তারপর আমি এই পৃথিবীতে পুরোপুরি একা হয়ে যাব। ঘণ্টা পর ডাক্তার আমাকে তার অফিসে ডাকেন আর ডেকে বলেন, তোমার মায়ের অবস্থা খুব খারাপ। তার কিডনি 2টা খারাপ হয়ে গেছে। আমাদের এক্ষুনি তার চিকিৎসা শুরু করতে হবে। তার জন্য তোমাকে 5 লাখ টাকা জমা দিতে হবে, তবেই আমরা তোমার মায়ের চিকিৎসা শুরু করতে পারব। এত মোটা টাকার অঙ্ক শুনে আমার তো হাত পা কাঁপতে থাকে। আমি খাতে থাকি, এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? ডাক্তারবাবু মনে হয় আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কিছু অসুবিধা থাকলে আমায় বলতে পারো। আমি আমার 2 হাত দিয়ে মুখ থেকে কাঁদতে লাগলাম, আর কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তারবাবু আমার কাছে পয়সা নেই। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। আপনি বলে দিন কি এমন করলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারব। আমি অনেক কষ্টে টাকার ব্যবস্থা করি ওনাকে দিল্লিতে নিয়ে এসেছি। ডাক্তার বাবু চিন্তায় পড়ে যান। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে, আজ বিকেলে তুমি আমার অন্য একটা অফিসে এসো। সেখানে আমি তোমাকে কাজ দেব আর টাকাও দেব, যেটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার মাকে আর বাঁচানো যাবে না। আমি কোনোভাবেই মাকে হারাতে চাই না। তাই আমি ডাক্তার বাবুর কথা মেনে নিলাম। বিকেলে আমি ডাক্তারবাবু দেয়া ঠিকানায় পৌঁছে গিয়ে দেখলাম যেখানে ওনার আর এটা অফিস আছে। সেখানে গিয়ে আমার এটা বড় ঝটকা লাগলো, কারণ সেটা যে অফিস, সেখানে আমি শীতলের সাথে কাজ করি। সন্ধ্যে 6টা বাজছিল। ডাক্তারবাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে দেখে হাত ধরে তার অফিসে নিয়ে আসেন এবং বসতে বলেন। আমার একটু ভয় করছিল, কারণ অফিসে আমি একদম একা ছিলাম। কিছুক্ষণ বসার পর ডাক্তারবাবু বললেন, তুমি তো তোমার মায়ের চিকিৎসা করাতে চাও, তাই না? তুমি আমার জন্য কি করতে পারবে? আমি বললাম, স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন। আমার কথা শুনে ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, তোমাকে আমার সাথে সম্পর্ক করতে হবে। আমি তোমার থেকে যা চাইব তোমাকে তাই দিতে হবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি দেব, আর যদি না শোনো তাহলে কালকে তোমার মাকে নিয়ে অন্য কোনো হাসপাতালে চলে যেও। ওনার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছিলাম না নজর আমার শরীরের দিকে উনি আমাকে ভোগ করতে চান। আমি বললাম, স্যার, আপনি আমাকে কাজ দিন, আর প্রতি মাসের পারিশ্রমিকটা আপনি রেখে দেবেন। উনি বললেন, তুমি সত্যি খুব সরল, এতগুলো টাকা কি কেউ এমনিতে কিভাবে দেব? তুমি আমাকে আমার জিনিসটা দিলে আমি তোমাকে তোমার জিনিসটা দেব। বাধ্য হয়ে আমাকে মায়ের চিকিৎসার জন্য নিজের দেহ আর সম্মান দুটোই বিক্রি করতে হয়। আমি নিজেকে দেখিয়ে দিই। আমার নিজের উপরই ঘেন্না হচ্ছিল। পৃথিবীর সমস্ত ডাক্তারদের উপর রাগ হচ্ছিল। মনে হচ্ছিল এরা কেমন ডাক্তার, রোগীদের প্রাণ বাঁচানোর জন্য এরা লোককে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করে।
আমার নিজের উপরও রাগ হয় এই ভেবে যে আমি এরকম একটা জায়গায় চাকরি করছিলাম। আমি যদি জানতাম যে শীতল আমাকে যে অফিসে কাজ করতে নিয়ে যাচ্ছে সেখানকার ডাক্তার এরকম, তাহলে আমি কখনোই এই চাকরিটা করতাম না। আমি যখন পরের দিন কোনো রকমে নিজেকে সামলে হাসপাতালে গেলাম, তখন জানতে পারলাম ডাক্তারবাবু 2-3 দিনের জন্য কোনো কাজে বাইরে গিয়েছেন। আমার ওনার ওপর খুব রাগ হল। উনি আমার মায়ের চিকিৎসা করাবেন বলে আমাকে ব্যবহার করলেন, আর তারপর নিজেই শহরের বাইরে চলে গেলেন। আমি ভাবতে লাগলাম যে এখন আমি মাকে নিয়ে কোথায় যাব। তখন আমার মনে হলো যে আমি নিজের সম্মান ও হারালাম আর নিজের মাকেও বাঁচাতে পারলাম না। আমি খুব কাঁদতে শুরু করলাম। সেই সময় ওখানে একজন নার্স এসে বললেন যে ডাক্তারবাবু আপনার মায়ের সমস্ত টাকা জমা করে দিয়ে গেছেন, উনার চিকিৎসা শুরু হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না, উনি 2-3 দিন পর ফিরে আসবেন। এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। মায়ের প্রাণটা তো বেঁচে যাবে, কিন্তু আমি এখন এই মুখ নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব? মায়ের চিকিৎসার জন্য ভুল পথে হেঁটেছি। আমি এখন এই বিষয় নিয়ে ভাবতে চাই না, কারণ আমি যতই ভাবো ততই নিজের কাছে ছোট হয়ে যাব। মায়ের চিকিৎসা শুরু হয়েছিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে উনি যেন আমার মাকে সুস্থ করে দেন, আর আমি যেটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেন। আমি ভগবানকে বলতে লাগলাম যে আমি কখনো এই কাজটা করতে চাইনি, কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাইনি, কিন্তু আমাকে এটা করতে হয়েছে আমার মাকে বাঁচানোর জন্য। আমি যদি এটা না করতাম তাহলে পয়সার অভাবে আমার মায়ের চিকিৎসা হতো না, আর মা মারা যেতেন। আমি যখন প্রার্থনা করছিলাম তখন কাকা কাকি হাসপাতালে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তোমরা কাঁদছো কেন? চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। কাকা বললেন, আমরা তোমায় কোথায় খুঁজেছি। আমি আর তোমার কাকি দিল্লির কোনায় কোনায় তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি কোথায় চলে গিয়েছিলে? একবার তো আমাদের ফোন করে জানালে পারতে যে তুমি তোমার মাকে নিয়ে এই হাসপাতালে এসেছো। আমি মনে মনে ভাবলাম, কাকা আপনাকে কি আর বলতাম, আমার বলার কিছুই বাকি নেই। কাকি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিলেন। কিছুক্ষণ পর কাকা কাকি কি ইশারায় বললেন, তুমি এদিকে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কাকি কাকার কথা শুনে চলে গেল, আর আমি ওখানেই বসে রইলাম। আমি 10 থেকে 15 মিনিট ওখানে বসে রইলাম। তারপর আমি মাকে দেখার জন্য তার কেবিনের দিকে চলে গেলাম। ওখান থেকে আমি কাকা কাকির কথা শুনতে পাচ্ছিলাম। কাকা কাকি কি বলছিল, তোমাকে ভালো ব্যবহারটা চালিয়ে যেতে হবে, তাতে আমাদেরই লাভ হবে। কাকার কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু কাকার পরের কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল। কাকা যা করেছিল সব লোভে পড়ে ঘুরছিল। আমি জানতে পারলাম যে বাবা মায়ের নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স করে রেখেছেন। এই কথা শুধু মা আর কাকা জানতেন। মা কখনো আমাকে এই কথাটা বলেনি, হয়তো সে ভুলে গিয়েছিল যে তার নামে কোনো ইন্স্যুরেন্স আছে। আমার কাকা ওই টাকাটা পেতে চান, কারণ তিনি ভেবেছিলেন যে আমার মার বাঁচবেন না। মা মারা যাবার পর আমি যখন নিজের মধ্যে থাকবো না, তখন কাকা উকিলকে ডেকে নিজে কাগজে সই করে ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নেবেন, কারণ মা মারা যাওয়ার পর সেই ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবে আর কাকা টাকাটা পেয়ে যাবে। কাকা এত লোক দেখে আমি চমকে গেলাম। আমি যদি আগে জানতাম যে আমার মায়ের নামে এত টাকা ইন্স্যুরেন্স করা আছে, তাহলে আমাকে খারাপ কাজটা করতে হতো না। আমি তাড়াহুড়োতে একটা ভুল কাজ করে বসেছি। আমি যদি আরেকটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে ভাবতাম, তাহলে হয়তো কিছু একটা উপায় বের করতে পারতাম, কিন্তু এখন আফসোস করা ছাড়া আমার আর কিছু করার নেই। মা আগে থেকে অনেক ভালো ছিল। ডাক্তার তাকে 15 দিনের জন্য হাসপাতালে রেখেছিলেন। আমি এখন কাকা কাকিমার মতো একটা জেনে গেছি, তাই আমি তাদেরকে মায়ের থেকে দূরে রাখি পাচ্ছি। তারা লুকিয়ে কোনো কাগজে মায়ের আঙুলের ছাপ নিয়ে নেয়। সেদিন দুপুরে নার্স আমাকে এসে বললেন, ডাক্তারবাবু ফিরে এসেছেন, আর উনি আপনার মায়ের কেবিনে দেখতে গেছেন যে উনি ঠিক আছেন কিনা। আমিও মায়ের কেবিনে চলে গেলাম। আমি ডাক্তারবাবুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না, কিন্তু ডাক্তারবাবু যে মায়ের দিকে তাকালেন, অমনি তিনি চেঁচিয়ে উঠলেন। মা ওনার দিকে তাকিয়ে রইল। আমি ডাক্তারবাবুর এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হয়েছে দেখার জন্য আমি সামনে এগিয়ে গেলাম, কিন্তু আমার কিছু বলার আগেই মা ডাক্তারবাবুর হাতটা নিয়ে নিজের মুখে লাগায়। ডাক্তারবাবু একটু ঘাবড়ে গিয়েছিলেন।
আমি কিছু বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। তোমাকে খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার ভাইপো, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আমি তোমাকে নিজের ছেলের মতো বড় করেছি। আমার বোন মারা যাওয়ার পর আমি তোমাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলাম। তুমি শহরে পড়াশোনা করতে চলে গিয়েছিলে, তারপর আর আমার দিকে ফিরেও তাকায়নি। একবারও খোঁজ নাও নিজেই মা তোমাকে বড় করছেন, সে বেঁচে আছে না মরে গেছে? ডাক্তারবাবু এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলেন। আমি বুঝতে পারলাম যে ডাক্তারবাবু আমার মায়ের নিজের ভাই। এখন তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন মা আমাকে দেখে বলে ভীষণ এঁকে গেল, এ আমার মেয়ে আর তোমার স্ত্রীর কথা শুনে আমি কেঁপে উঠলাম। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমার আগে দেখা হয়েছে মাসি। আমিও আপনাকে অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু মনে হয় আপনারা আপনাদের ঠিকানা বদলে ফেলেছিলেন। আমি মাকে আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আমার তো বিয়ে হয়নি, তাহলে আমি ডাক্তারবাবুর বল কি করে হলাম? ডাক্তারবাবু, আমার মা আমার মনের কথাটা বুঝতে পারে। মা বলে, তোমার যখন 15 বছর বয়স ছিল তখন আমি রোহানের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলাম, যাতে পরে কোনো অসুবিধে না হয়। রোহান মাকে আর কথা বলতে বারণ করলেন। বললেন, মাসি আপনি আরাম করুন, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আমরা এই বিষয়ে কথা বলব। রোহান আমাকে নিজের অফিসে নিয়ে আসে আর বসতে বলে। আমি একটা রোবটের মতো তার সব কথা মেনে চলছিলাম। সে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি, কিন্তু আমি কি করতাম? তুমি যবে থেকে অফিসের কাজ করতে এসেছো তবে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার মাসির মেয়ে আর আমার স্ত্রী। কিন্তু সেদিন আমাকে কিছু কাজের জন্য দিল্লি যেতে হয়েছিল, তাই আমি তোমার সাথে দেখা হয়নি। তারপর তুমি হাসপাতালে এনে আমি জানতাম তুমি আমার স্ত্রী আর আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করছি। কিন্তু তখন আমি তোমাকে কিছু বলতে পারিনি, কারণ তোমার কাকা আর তার ছেলে মিলে তোমার বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, যাতে তারা তোমার ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নিতে পারে। আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি চাইনি তুমি দুশ্চিন্তা করো। তোমার কোনো চিন্তা নেই। আমি ওই লোকগুলোর ব্যবস্থা করে ফেলেছি যারা টাকার লোভে সম্পর্কের মান রাখতে পারেনি। আমার এখনো এই পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। আমার বিশ্বাস হচ্ছিল না যে ভগবান আমার ভাগ্যটা এইভাবে পাল্টে দেবে, আর যার সাথে আমি না চাইতেও সম্পর্ক তৈরি করতে বাধ্য হয়েছি সে আমার স্বামী হবে। মাত্র রোহানকে পেয়ে খুব খুশি। জানি না আমি কি এমন পূর্ণ করেছিলাম যে ভগবান আমাকে এইভাবে বাঁচিয়ে দিল। মাও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। রোহান উকিলের সাথে দেখা করে ইন্স্যুরেন্সটা বন্ধ করে দিল আর সব টাকা আমার নামে করে দিল, যাতে আমি আরো ভালোভাবে মায়ের চিকিৎসা করাতে পারি। রোহান আমাকে বলল যে আমাকে আর অফিসে যেতে হবে না, মা আমাদের সাথে থাকতো, কারণ আমি আর রোহান ছাড়া মায়ের আর কেউ ছিল না। কাকা কাকিমা তাদের কাজের জন্য লজ্জিত ছিল। তারা অনেকবার আমার মায়ের কাছে ক্ষমা চাইল আর মাও তাদের ক্ষমা করে দিল, কিন্তু রোহান তাদের আমাদের বাড়িতে আসতে বারণ করে দেয়। আমি রোহানের সাথে খুব খুশি ছিলাম। হঠাৎ একদিন মা আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দেয়। আমি ও আমার পরিবার আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ভগবানের কাছে প্রার্থনা করি যে সে যেন সবসময় আমাদের সুখে রাখে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা নিয়মিত আমার গল্পগুলো শুনবেন। ধন্যবাদ।